চেঙ্গিস খান, যার নাম শুনলেই একসময় কাঁপত পুরো পৃথিবী। বিশাল তৃণভূমির এক যাযাবর গোত্র থেকে উঠে আসা এই যোদ্ধা, যে পরিণত হয়েছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর শাসকে। শৈশব থেকেই ছিল কষ্ট, অবহেলা আর সংগ্রাম, আর সেই কঠিন বাস্তবতাই তাকে করে তোলে অদম্য, নির্মম ও অপ্রতিরোধ্য শাসক। চেঙ্গিস খান সাম্রাজ্য বিস্তৃত করেছিল পৃথিবীর প্রায় 1/3 জুড়ে, আর পৃথিবী দখল করতে গিয়ে সে প্রায় 4 কোটি সাধারণ মানুষকে মেরে ফেলে। কিন্তু এত কিছুর পরেও আজও রয়ে গেছে এক বড় রহস্য। তার সমাধি কোথায়, আর ঠিক কিভাবে হয়েছিল তার মৃত্যু? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব যাযাবর গোত্র থেকে কিভাবে এক অসহায় শিশু পরিণত হয়েছিল পৃথিবীর সবথেকে নিষ্ঠুর সম্রাটে। 1162 সাল মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমির মাঝে একটি সাধারণ তাঁবুতে জন্ম নেয় একটি শিশু। কিন্তু জন্মের সময়ই এই শিশুটি হাতে ছিল জমাট বাঁধা রক্ত। মঙ্গলদের বিশ্বাস অনুযায়ী এটি একটি শুভ লক্ষণ যে এই শিশু একদিন হয়ে উঠবে একজন মহান যোদ্ধা। তার বাবা আদর করে নাম রাখেন তেমুজিন, যাকে আমরা আজ চিনি চেঙ্গিস খান নামে। এরপর কেটে যায় প্রায় 9 বছর। 1170-এর দশকের দিকে তখন পৃথিবীর প্রায় সব জায়গাতেই শাসন করত রাজতন্ত্র। মধ্য এশিয়ার বিস্তীর্ণ মরুভূমি আর তৃণভূমিতে বসবাস করত নানা মঙ্গোলীয় উপজাতি, অনেকটা আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের চাকমা, মারমা বা গারো জনগোষ্ঠীর মতো। প্রতিটি উপজাতি আলাদা আলাদা দলে বিভক্ত ছিল, আর প্রতিটি দলেরই একজন করে নেতা ছিল, যাদের বলা হতো খান। এই খানদের মধ্যে প্রায় সংঘর্ষ লেগে থাকত। ক্ষমতা, প্রতিশোধ আর বেঁচে থাকার লড়াই সব সময় ছিল তাদের জীবনের অংশ। এমনই একটি ছোট মঙ্গোলীয় গোত্রের নেতা ছিলেন ইয়েসুগেই। তিনি ছিলেন তেমুজিনের বাবা। আজ তেমুজিনের বয়স পূর্ণ হল 9 বছর। মঙ্গলদের একটি প্রাচীন রীতি ছিল, ছেলের বয়স 9 হলেই তার বিয়ের ব্যবস্থা করে ফেলা হতো। তাই একদিন তেমুজিনের বাবা ইয়েসুগেই তাকে সঙ্গে নিয়ে রওনা দেন 2 গ্রামের দূরের আরেকটি গোত্রের দিকে। সেই গোত্রের নাম ছিল মেরকিত। অনেক বছর আগে ইয়েসুসুগেই এই মেরকিত গোত্র থেকেই একজন মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছিলেন। এই ঘটনার কারণে 2 গোত্রের মধ্যে সব সময় শত্রুতা লেগেই থাকত। তাই ইয়েসুগেই মেরকিত গোত্রের সাথে সম্পর্ক ঠিক করতে নিজের ছেলে তেমুজিনের বিয়ে দেবেন ওই গোত্রের এক মেয়ের সাথে। হয়তো এতে পুরনো শত্রুতা কিছুটা হলেও সম্পর্কটা ভালো হবে। মঙ্গলদের আরেকটি প্রথা ছিল, বিয়ের পর ছেলেকে কিছুদিনের জন্য থাকতে হতো মেয়ের পরিবারের সাথেই, ঠিক ঘর জামাইয়ের মতো। তাই তেমুজিনকে বিয়ে দিয়ে সেই গোত্রেই রেখে তার বাবা ফিরছিলেন। ফেরার পথে একটি বিশ্রাম নেওয়ার জায়গায় ইয়েসুগেইও তার দলের সাথে একটি শত্রু গোত্রের দেখা হয়ে যায়। 2 পক্ষই দূরে বসে একজন আরেকজনকে লক্ষ্য করতে থাকে। ইয়েসুগেই সিদ্ধান্ত নেয় এখানে কোনো ঝামেলা বা যুদ্ধ করবে না। কিছুক্ষণ পর শত্রু গোত্র থেকে একজন লোক এক বাটি দুধ নিয়ে আসে। সে বলে, আমাদের খান আপনার জন্য এটা পাঠিয়েছেন। উপহারের প্রতিদান হিসেবে ইয়েসুগেই তাকে কিছু শুকনা মাংস দেয়। দুধটা খাওয়ার আগে তার দলের একজন তাকে সতর্ক করে, আগে দেখে নিন এতে বিষ আছে কিনা। কিন্তু ইয়েসুগেই বলেন, এভাবে পরীক্ষা করলে তাদের খানের অপমান হবে। মঙ্গলরা এমনটা করে না। এই বিশ্বাস নিয়ে সে দুধটা খেয়ে নেয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা আবার যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই ইয়েসুগেইর বুকে তীব্র ব্যথা শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই সে সেখানেই মারা যায়। অর্থাৎ শত্রু গোত্রের দেওয়া সেই দুধে সত্যিই বিষ মেশানো ছিল। এরপর তেমুজিনের কাছে খবর আসে বিয়ে দিয়ে ফেরার পথে তার বাবা ইয়েসুগেই মারা গেছেন। মঙ্গলদের একটা নিয়ম ছিল, ছেলে ছোট হোক বা বড়, যদি তার বাবা একজন খান হয় তাহলে বাবার মৃত্যুর পর ছেলেকেই সেই দায়িত্ব নিতে হয়। কিন্তু তেমুজিনের বয়স তখন মাত্র 9 থেকে 10 বছর। এত ছোট একটা ছেলেকে তার নিজের গোত্রের লোকেরাই খান হিসেবে মেনে নিতে চায়নি, বরং তারা সবাই একে একে তাদের ছেড়ে চলে যায়। ছোট্ট তেমুজিন নিজের বাবার মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অনেক কষ্ট করে সে তার বাবার লাশ টেনে নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে সে আরো বড় একটা ধাক্কা খায়। তার বাবার সবচেয়ে কাছের মানুষ তাইচিউদ গোত্রের নেতা তারঘুতাই তাদের সব সম্পদ, পশু, খাবার, এমনকি আশ্রয় পর্যন্ত দখল করে নিতে শুরু করে। সবকিছু হারিয়ে তেমুজিনের মা তারগুইকে অভিশাপ দিয়ে বলেন, এই তেমুজিনেই একদিন এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে। এই কথা শুনে তারঘুই তখনই তেমুজিনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঙ্গলদের একটি কঠোর নিয়ম ছিল, যদি কারো উচ্চতা গাড়ির চাকার চেয়ে কম হয় তাহলে তাকে হত্যা করা যাবে না। এটা তাদের কাছে খুবই নিন্দনীয় কাজ হিসেবে ধরা হতো। সৌভাগ্যক্রমে তখন তেমুজিনের উচ্চতা গাড়ির চাকার চেয়ে কমই ছিল, তাই শত্রুরা চাইলেও তাকে হত্যা করতে পারেনি। তারা তার মাকে বলে যায়, আগামী বছর আমরা আবার আসব, তখন সে বড় হয়ে যাবে আর তখন তাকে আর বাঁচানো যাবে না। সময়ের সাথে সাথে সেই বছরও চলে আসে। তেমুজিন বুঝতে পারে এবার তার জীবন সত্যিই বিপদের মুখে, তাই সে পালানোর সিদ্ধান্ত নেয়।
চারদিকে তখন প্রচণ্ড শীত, মাটি ঢেকে গেছে বরফে। এই বরফের মধ্য দিয়েই সে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎই বরফ ভেঙে সে পানিতে তলিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আরেকটি মঙ্গল গোত্রের এক ছেলে তাকে বাঁচিয়ে নেয়। সে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। ছেলেটির নাম জামুখা। সেও ছিল একটি গোত্রপ্রধানের ছেলে এবং একদিন সেও খান হতে চায়। নিজের জীবন বাঁচানোর জন্য তেমুজিন তার সাথে বন্ধুত্ব করতে চায়। মঙ্গলদের একটি প্রথা ছিল রক্ত মিশিয়ে ভাই হওয়ার। তেমুজিন নিজের হাত কেটে দুধের সাথে নিজের রক্ত মেশায়। জামুখাও একই কাজ করে। তারপর তারা সেই দুধ পান করে নিজেদের রক্তের ভাই হিসেবে গ্রহণ করে। এরপর কিছুদিন তেমুজিন জামুখার সাথেই থাকতে থাকে, কিন্তু একদিন ঘুরতে বের হলে শত্রু গোত্রের লোকেরা তাকে দেখে ফেলে এবং তাকে আবার ধরে নিয়ে যায়। তখনও তার উচ্চতা গাড়ির চাকার চেয়ে কম ছিল, তাই তাকে হত্যা করা হয়নি, বরং তাকে বন্দি করে কৃতদাসের মতো কাজ করানো হতে থাকে। গলায় বেঁধে দেওয়া হয় কাঠের শিকল। তাকে পশুর মতো ব্যবহার করা হতো। বলা হয় মানুষ তখনই সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে যখন সে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়। আর তেমুজিন ঠিক সেই সময়টার মধ্য দিয়েই যাচ্ছিল। তার বাবা ইয়েসুগেইকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এরপরই তাদের পরিবারকে নিজেদের গোত্র থেকেই বের করে দেওয়া হয়। খাবার নেই, নিরাপত্তা নেই। প্রতিদিনই যেন নতুন করে শুরু হতো বেঁচে থাকার লড়াই, অনাহার ভয়, আর চারদিকে শুধু শত্রু। এই কঠিন সময়গুলোই তেমুজিনকে ধীরে ধীরে বদলে দিতে থাকে। একজন অসহায় শিশুর ভেতর গড়ে উঠতে থাকে এক কঠোর নির্দয় মানসিকতা। সে শিখে নেয় এই পৃথিবীতে টিকে থাকতে হলে দয়া নয়, শক্তিই সবচেয়ে বড় অস্ত্র। আর এই পরিবর্তনের প্রথম বড় প্রমাণ দেখা যায় যখন তার বয়স 13 বছর। একদিন খুব সাধারণ একটি বিষয় নিয়ে তার এবং তার সৎ ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। খাবার কে বেশি পাবে আর কে কম পাবে। কিন্তু সেই ছোট্ট ঝগড়াই এক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। রাগ, ক্ষুধা আর বেঁচে থাকার নির্মম বাস্তবতা সব মিলিয়ে একসময় তেমুজিন নিজের সেই সৎ ভাইকেই হত্যা করে। এভাবেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটছিল তেমুজিনের দিনগুলো। তার নিজের গোত্রই তাকে বন্দী করে রেখে প্রতিদিন নির্যাতন করছিল। একদিন তাকে পাহারা দেওয়ার সময় সেখানে থাকা এক বয়স্ক লোকের তার উপর মায়া হয়। সে সবার অজান্তে লুকিয়ে লুকিয়ে তেমুজিনের যত্ন নিতে শুরু করে। এরই মাঝে একদিন হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ভয়ে সবাই নিজেদের তাঁবুর ভেতরে আশ্রয় নেয়। এই সুযোগে সেই বয়স্ক লোকটি তেমুজিনকে মুক্ত করে দেয়। গলায় কাঠের বেড়ি নিয়েই তেমুজিন দৌড়ে পালিয়ে যায়। তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই সে গিয়ে আশ্রয় নেয় একটি পাহাড়ে। সেখানে সে তাদের দেবতা তেঙ্গরির কাছে সাহায্য প্রার্থনা করে। এরপর এভাবেই পালিয়ে পালিয়ে কেটে যায় আরও কয়েক বছর। সময় তখন 1186 সাল, কিন্তু তার গোত্রের লোকেরা তখনও তাকে খুঁজে বেড়াচ্ছিল। একদিন হঠাৎ করেই আবার তাদের সামনে পড়ে যায় তেমুজিন। তাদের দেখেই সে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই তারা তাকে ধরে ফেলে। দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে আবার নিয়ে যাওয়া হয় তাকে। আবার তার প্রতি নির্যাতন শুরু হয়। যখন তার উপর নির্যাতন করা হচ্ছিল তখন তেমুজিন তারগুইকে গালি দিচ্ছিল। এতে রেগে গিয়ে গোত্রের নেতা ঠিক করে তাকে একবারে হত্যা করবে না, বরং কষ্ট দিয়ে ধীরে ধীরে মারবে। আবার তার গলায় কাঠের বেড়ি পরিয়ে তাকে আটকে রাখা হয়। এই সময়ও সেই বয়স্ক লোকটি গোপনে তার যত্ন নিতে থাকে। রাতের বেলা তেমুজিন ইচ্ছে করে পাশের এক পাহারাদারকে রাগিয়ে তোলে। পাহারাদার রেগে গিয়ে যখন তার কাছে আসে তখনই তেমুজিন সুযোগ নেয় তাকে আঘাত করে অচেতন করে দেয়। তার কাছ থেকে চাবি নিয়ে নিজের বাঁধন খুলে পালিয়ে যায়। পালিয়ে আসার পর তেমুজিন ঠিক করে সে আর এসব ঝামেলার মধ্যে থাকবে না। ততদিনে তার বয়স প্রায় 15 বছর আর তার স্ত্রীর বয়স ছিল প্রায় 14 বছর। তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, শান্তিতে নিজের পরিবারের সাথেই থাকবে। কিন্তু তার জীবনে শান্তি খুব বেশি দিন টেকে না। শত্রুরা আবার তাকে খুঁজে বের করে। এবার তারা সরাসরি ওই গ্রামে আক্রমণ চালায়। এই আক্রমণে গ্রাম সম্পূর্ণ তছলছ করে দেয়। মানুষজন ছড়িয়ে পড়ে চারদিকে। আর সবচেয়ে বড় আঘাত, তেমুজিনের স্ত্রীকে তারা অপহরণ করে নিয়ে যায়। এই হামলায় তেমুজিন নিজেও গুরুতর আহত হয়। তার বুকে একটি তীর লাগে। মাত্র 15 বছরের একটি ছেলে গত কয়েক বছর ধরে একটার পর একটা ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে গেছে। নিজের পরিবার হারিয়েছে, নিজের ভাইকে হত্যা করেছে, বন্দী হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আবার সেখান থেকে পালিয়ে এসেছে। আর যখন একটু স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছিল ঠিক তখনই আবার সবকিছু ভেঙে পড়ে। এই ঘটনার পর তেমুজিন যেন সম্পূর্ণ বদলে যায়। তার ভেতরে জন্ম নেয় এক ভয়ঙ্কর রাগ, এক অদম্য প্রতিশোধের আগুন। এরপর তেমুজিন সিদ্ধান্ত নেয় সে শত্রুদের ছেড়ে দেবে না। যে গোত্র তার স্ত্রীকে অপহরণ করেছে তাদের উপর সে প্রতিশোধ নেবে আর নিজের স্ত্রীকে ফিরিয়ে আনবেই। কিন্তু এর জন্য দরকার ছিল একটি শক্তিশালী বাহিনী। আর তখন তেমুজিন ছিল মাত্র 15 বছরের এক কিশোর। না ছিল তার কোনো ক্ষমতা, না ছিল কোনো প্রভাব। তাই শুরুতে কেউ তার কথা শুনতে চায়নি। কিন্তু তেমুজিনের বাবা ইয়েসুগেই একসময় একজন সম্মানিত খান ছিলেন। আর তার বাবার কিছু লোক তাকে অনেক শ্রদ্ধা করত। আর সেই কারণেই কিছু মানুষ তেমুজিনের পাশে দাঁড়াতে রাজি হয়। তারা বলে, যদি তুমি সত্যিই যুদ্ধ
করতে চাও আমরা তোমার সাথে আছি। এভাবেই তেমুজিন ধীরে ধীরে একটি ছোট বাহিনী গড়ে তোলে। আবার তেমুজিন তার ছোটবেলায় যাকে ভাই বানাইছিল জামুখা তার কাছে যায়। সেও এতদিনে ওই গোত্রের একজন খান হয়েছে। তেমুজিন সব ঘটনা খুলে বললে জামুখা বলে, মঙ্গোলিয়ানরা কখন মেয়েদের জন্য যুদ্ধ করে না, দরকার হলে আমি তোমাকে আরো 5টি মেয়ে দিচ্ছি। কিন্তু তেমুজিন তার স্ত্রীকে ভালোবাসত, যার কারণে সে জামুখার কাছে অনুরোধ করলে জামুখা যুদ্ধের জন্য রাজি হয়। এরপর জামুখা ও তেমুজিন প্রায় 1,500 যোদ্ধা এই বাহিনী নিয়েই আক্রমণ চালায় সেই গোত্রের উপর। শুরু হয় ভয়ঙ্কর এক যুদ্ধ। এটাই ছিল তার জীবনের প্রথম বড় যুদ্ধ। এই যুদ্ধে তেমুজিন তার স্ত্রীকে উদ্ধার করে, একই সাথে শত্রু গোত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। প্রথম যুদ্ধে জয়ের পর তেমুজিনের সৈন্যরা তার কাছে এসে বলে তারা যুদ্ধে পাওয়া সম্পদ কিভাবে ভাগ করা হবে, কিন্তু তেমুজিন সে নিজের জন্য কিছুই রাখল না। সব সম্পদই সে তার সৈন্যদের মধ্যে ভাগ করে দিল। যেখানে অন্য খানেরা যুদ্ধের লুটের বড় অংশ নিজেরাই রেখে দিত, সেখানে তেমুজিন পুরোটা দিয়ে দিল তার সৈন্যদের। শুধু তাই নয়, শত্রুদের অনেক সৈন্যদের হত্যা না করে নিজের দলে জায়গা ঢুকে নিল। তার এই আচরণে সৈন্যরা আরো বেশি অনুগত হয়ে পড়ে। সে সময় মঙ্গলদের অবস্থা ছিল খুবই বিশৃঙ্খল। ছোট ছোট অনেক গোত্র সবাই নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত। আজ একজন নেতা, কালই সে নিহত, আর তার জায়গায় অন্য কেউ। এক কথায় কোনো স্থিরতা ছিল না, কোনো একতা ছিল না। এই পরিস্থিতিতে তেমুজিন ভিন্নভাবে ভাবতে শুরু করে। তার কাছে তখন কয়েকশো অনুগত যোদ্ধা ছিল। সে বুঝতে পারে সবাই যখন নিজেদের মধ্যে ছোট ছোট লড়াইয়ে ব্যস্ত, তখনই বড় কিছু করার সুযোগ আছে। তেমুজিন ঠিক করে সমস্ত মঙ্গল গোত্রদের সে দখল করবে। তাই প্রথমে তার বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে। তাই সে নতুনভাবে তার বাহিনী গঠন করতে শুরু করে। ছোট ছোট ইউনিট তৈরি করে 50 জন 100 জন করে দল। প্রতিটি দলের জন্য একজন নেতৃত্ব নির্ধারণ করা হয়। আর এখানেই তেমুজিন নিয়ে আসে এক বড় পরিবর্তন। নেতৃত্ব পাবে যোগ্যতার ভিত্তিতে, বয়স বা বংশের ভিত্তিতে নয়। যে সবচেয়ে দক্ষ, যে সবচেয়ে ভালো যুদ্ধ করতে পারে, সেই ওই দলের নেতৃত্ব দিবে। তেমুজিন তার সৈন্যদের অনেক সুবিধা দিত। তাদের প্রতি ছিল উদারতা আর ন্যায্য আচরণ। কিন্তু এর বিপরীতে বিশ্বাসঘাতকতার জন্য তার শাস্তি ছিল অত্যন্ত কঠোর। যদি কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করত, তাহলে তাকে এমন শাস্তি দেওয়া হতো যা অন্যদের জন্য ভয়ঙ্কর এক উদাহরণ হয়ে দাঁড়াতো। ইতিহাসে এমনও উল্লেখ আছে, একজন জেনারেল তার সাথে বিশ্বাসঘাতকতা করার পর তাকে সবার সামনে বিশাল একটা মাঠের ভিতরে মাঝখানে একটা ডেকচি বসায়। সেই ডেকচিতে পানি গরম করে। পানি যখন ফুটতেছে, তখন ওই জেনারেলকে সেই ফুটন্ত পানিতে সিদ্ধ করে। এই শাস্তির উদ্দেশ্য ছিল একটাই, যাতে আর কেউ কখনো তাকে বিশ্বাসঘাতকতা করার সাহস না পায়। এভাবেই তেমুজিন বছরের পর বছর ধীরে ধীরে তার শক্তি বাড়াতে থাকে। বছরের পর বছর সে নিজের সেনাবাহিনীকে আরো সংগঠিত ও শক্তিশালী করে তোলে। আর একের পর এক ছোট ছোট গোত্র ও অঞ্চল নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। যখনই সে কোনো গোত্রে আক্রমণ করত, তাদের সামনে একটি সুযোগ থাকত, হয় আত্মসমর্পণ, না হলে যুদ্ধ। যদি তারা আত্মসমর্পণ করত, তাহলে তাদের বাঁচিয়ে রাখা হতো। কিন্তু যদি আত্মসমর্পণ না করে, তাহলে সেই গোত্রের সকাল মানুষদের শেষ করে দিত। এভাবেই একের পর এক বিজয়ের মাধ্যমে তেমুজিন হয়ে ওঠে মঙ্গল ভূমির সবচেয়ে শক্তিশালী নেতা। অবশেষে 1206 সালের মধ্যে এসে পুরো মঙ্গোলিয়ান এম্পায়ারের কন্ট্রোল তেমুজিনের হাতে চলে আসছে। যে মঙ্গল অঞ্চল একসময় ছিল অসংখ্য ভাগে বিভক্ত, অসংখ্য গোত্র, অসংখ্য নেতা, সেই পুরো মঙ্গল জাতি প্রথমবারের মতো তেমুজিনের অধীনে একত্রিত হয়। ইতিহাসে এর আগে এমনটা কখনো ঘটেনি। এত বিভক্ত একটি সমাজকে একত্রিত করে এক সাম্রাজ্যে পরিণত করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু তেমুজিন সেই অসম্ভবকেই সম্ভব করে, আর এজন্য তাকে একটি উপাধি দেওয়া হয়, চেঙ্গিস খান, যার অর্থ বিশ্ব নেতা। মঙ্গলদের একত্রিত করার পর চেঙ্গিস খান এবার দৃষ্টি ফেরান আরো বড় লক্ষ্য দিকে। পুরো মঙ্গল অঞ্চল যখন তার নিয়ন্ত্রণে, তখন অন্য অনেক শাসকের মতোই সে ভাবতে পৃথিবীর আর কোনো অঞ্চল তার সাম্রাজ্যের অধীনে আনা যায়। এভাবেই শুরু হয় মঙ্গলদের পৃথিবী দখল করার পরিকল্পনা। কিন্তু তারা শুধু শক্তির উপর নির্ভর করেনি, তারা ছিল অত্যন্ত কৌশলী। যুদ্ধের আগে তারা নিজেদের জন্য তৈরি করে কিছু নিয়ম ও আইন। এই নিয়মগুলো ছিল বেশ সরল কিন্তু কার্যকর। প্রথমত, প্রত্যেকের নিজের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। আজকের দিনে এটা সাধারণ মনে হলেও তখন ধর্ম নিয়ে যুদ্ধ ছিল খুবই সাধারণ। এই নিয়মের ফলে বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাসে স্বাধীনভাবে থাকতে পারত। দ্বিতীয়ত, মিথ্যা বলা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। নারীদের প্রতি অন্যায় আচরণ নিষিদ্ধ করা হয়। এসব আইনের কারণে শত্রুপক্ষকে খুব সহজে তাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুদ্ধ করার জন্য চেঙ্গিস খান একটি অসাধারণ ব্যবস্থা গড়ে তোলেন। প্রতি 30 থেকে 40 মাইল পরপর তৈরি
তৈরি করা হয় বিশেষ কিছু স্টেশন, যেখানে থাকতো ঘোড়া বদলানোর ব্যবস্থা, খাবার ও রসদ, বিশ্রামের জায়গা। যোদ্ধারা এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছাতো, সেখানে গিয়ে দ্রুত ঘোড়া বদলাতো, অল্প সময় বিশ্রাম নিয়ে আবার রওনা দিত। এভাবে থামা ছাড়াই তারা দীর্ঘ পথ অতিক্রম করতে পারত অবিশ্বাস্য দ্রুততায়। এই ব্যবস্থার কারণেই মঙ্গল সেনাবাহিনী ছিল অত্যন্ত দ্রুত। তাদের গতির সাথে সেই সময়ে পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনী তাদের সাথে পেরে উঠত না। এই কারণেই জেঙ্গিস খানকে বলা হয় পৃথিবীর প্রথম কমিউনিকেশনস নেটওয়ার্ক বানানোর কারিগর। এরপর মঙ্গল সেনাবাহিনী একের পর এক শহর দখল করতে শুরু করে, কিন্তু তখনও তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল না, আর মঙ্গল সাম্রাজ্য তেমন বড় ছিল না। সেই সময় বিশ্বে ছিল আরও অনেক বড় ও শক্তিশালী সাম্রাজ্য, যেমন পারস্য সাম্রাজ্য এবং চীনের বিভিন্ন রাজ্য। তারা সবাই জানতো মঙ্গলরা কোথাও যুদ্ধ করছে, কিন্তু তারা এটাকে গুরুত্ব দেয়নি। তাদের ধারণা ছিল দূরের তৃণভূমিতে কিছু যাযাবরদের লড়াই, এটা তাদের জন্য কোনো হুমকি নয়। কেউ কল্পনাও করেনি এই যাযাবর যোদ্ধারাই একদিন তাদের দরজায় এসে দাঁড়াবে। জেঙ্গিস খান তার সেনাবাহিনী নিয়ে মধ্য এশিয়ার দিকে অগ্রসর হন। ক্রমে আক্রমণের লক্ষ্য হয় ইরান, উজবেকিস্তান, আফগানিস্তান অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। তাদের আক্রমণের গতি ছিল এত দ্রুত যে অনেক শহর প্রস্তুত হওয়ার আগেই দখল হয়ে যেত। একটির পর একটি অঞ্চল ধীরে ধীরে চলে আসে মঙ্গলদের নিয়ন্ত্রণে। 1220 সালের দিকে এসে মঙ্গল সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে। এশিয়ার বিশাল অংশ জুড়ে তাদের প্রভাব ছড়িয়ে পড়ে। চীন, কোরিয়া এবং মধ্য এশিয়ার অনেক অঞ্চল তারা দখল করতে থাকে। মঙ্গল সাম্রাজ্যের বিস্তার আফগানিস্তান অতিক্রম করে তাদের অভিযান পৌঁছে যায় ভারতের পাঞ্জাব অঞ্চলে। অন্যদিকে পশ্চিমে অগ্রসর হয়ে তারা পৌঁছে যায় ইউরোপের দিকেও। রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত মঙ্গলদের প্রভাব ছড়িয়ে পড়েছিল। তাদের এই অগ্রযাত্রা ছিল প্রায় অপ্রতিরোধ্য। শহরের পর শহর, রাজ্যের পর রাজ্য মঙ্গলদের দখলে চলে আসতে থাকে। কিন্তু মঙ্গল সাম্রাজ্যকে নজিরবিহীনভাবে বিস্তৃত করতে গিয়ে এই অভিযানে জেঙ্গিস খান দেখিয়েছিলেন চরম নিষ্ঠুরতা। কোন নগরী জয়ের পর এমন ভয়াবহ আক্রমণ চালানো হতো যে পুরো শহরই পরিণত হতো একটি জনশূন্য নীরব স্থানে। অনেক জায়গায় এমন পরিস্থিতি তৈরি হতো যেখানে দূর দূরান্ত পর্যন্ত সভ্যতার কোনো চিহ্নই আর দেখা যেত না। তার অভিযানের কঠোরতা বোঝা যায় মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ শহর উর্গেঞ্চের ঘটনাগুলো থেকে। উর্গেঞ্চ শহরটি দখলের পর তিনি তার 50,000 সৈন্যের প্রত্যেককে 24 জন করে সাধারণ মানুষকে হত্যার নির্দেশ দেন। এই নির্মম বর্বরতায় নিহতের সংখ্যা প্রায় 12 লক্ষে গিয়ে দাঁড়িয়েছিল। জেঙ্গিস খান তার 21 বছরের শাসনামলে জীবনে তার দীর্ঘ অভিযানের ফলে প্রায় 4 কোটি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। জয় করা অঞ্চলে নির্বিচারে হত্যা ও লুটতরাজের পাশাপাশি নারীদের উপর অমানবিক নির্যাতনও ছিল মঙ্গল বাহিনীর নিয়মিত কর্মকাণ্ড। জেঙ্গিস খানের হেরেমে বিপুল সংখ্যক দাসী রাখা হতো। জেঙ্গিস খানের এই বিশাল নারী সমাগম এবং ক্ষমতার প্রভাব তার বংশলতিকায় এক অদ্ভুত ছাপ রেখে গেছে। আধুনিক জেনেটিক গবেষণায় দেখা গেছে বর্তমান বিশ্বের প্রতি 200 জনের মধ্যে অন্তত একজন সরাসরি জেঙ্গিস খানের বংশধর। কথিত আছে কোনো শাসকই চিরকাল শাসন করতে পারেন না, আর জেঙ্গিস খানও তার ব্যতিক্রম ছিলেন না। 1227 সালে পশ্চিম জিয়া অভিযানের সময় মঙ্গলদের বিরুদ্ধে চীনাদের বিদ্রোহ দমন করতে গিয়েই তার জীবনের সমাপ্তি ঘটে। জেঙ্গিস খানের মৃত্যু কিভাবে হয়েছিল তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। বলা হয়ে থাকে যুদ্ধের ময়দানে তিনি শত্রুর তীরের আঘাতে গুরুতর আহত হন। সেই তীরের ক্ষত থেকেই পরবর্তীকালে তিনি প্লেগ বা মারাত্মক কোনো সংক্রমণে আক্রান্ত হন। এই অসুস্থতা তাকে শয্যাশায়ী করে ফেলে এবং 1227 সালে তিনি মৃত্যুবরণ করেন। তবে চেঙ্গিস খান তার সাম্রাজ্য যতই বিস্তৃত হোক না কেন, তিনি কখনো কোনো বিশাল প্রাসাদ বা রাজমহল নির্মাণ করেননি। যেখানে পৃথিবীর অনেক শাসক তাদের ক্ষমতার স্মৃতি ধরে রাখতে গড়ে তুলতেন বিশাল প্রাসাদ, সমাধি বা স্থাপনা, সেখানে চেঙ্গিস খান ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি তার জীবনে কোনো জাঁকজমকপূর্ণ স্থাপনা রেখে যাননি। এমনকি মৃত্যুর পরেও তার শেষ চিহ্নটুকুও যেন পৃথিবী না জানে সেই ব্যবস্থাই করে গিয়েছিলেন। মৃত্যুর আগে চেঙ্গিস খান তার অনুসারীদের কঠোর নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে তার কবরের অবস্থান যেন পৃথিবীর কেউ কোনোদিন জানতে না পারে। তার এই শেষ ইচ্ছা পূরণ করতে মঙ্গল সৈন্যরা এক অবিশ্বাস্য ও নৃশংস পথ বেছে নিয়েছিল। যারা তাকে সমাধিস্থ করার কাজে অংশ নিয়েছিল, গোপনীয়তা রক্ষার্থে মঙ্গল সৈন্যরা তাদের প্রত্যেককে হত্যা করে। এরপর সেই হত্যাকারী সৈন্যদেরও অন্য একদল সৈন্য হত্যা করে। তারপরে তারাও নিজেরা সুইসাইড করে যাতে কোনো সাক্ষী বেঁচে না থাকে। লোকমুখে শোনা যায় কবরের চিহ্ন মুছে ফেলার জন্য তার উপর দিয়ে হাজার হাজার ঘোড়া দৌড়ানো হয়েছিল। এমনকি কোনো কোনো বর্ণনা মতে কবরের ওপর দিয়ে নদীর গতিপথ বদলে দেওয়া হয়েছিল। চেঙ্গিস খান তার জীবদ্দশায় পৃথিবীর এক বিশাল অংশ জয় করেছিলেন। পুরো পৃথিবী দখল করার যে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা তার ছিল, তাতে তিনি অনেকাংশেই সফল হয়েছিলেন। তবে তার মৃত্যুতে সেই অগ্রযাত্রা থমকে গেলেও ইতিহাসে তিনি টিকে আছেন সর্বকালের অর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নিষ্ঠুর এক বিজেতা হিসেবে।
এই ছিল চেঙ্গিস খানের কাহিনী, একজন যাযাবর শিশু থেকে পৃথিবীর অন্যতম শক্তিশালী সম্রাট হয়ে ওঠার গল্প। চেঙ্গিস খানের এই ক্যারেক্টার কেমন লাগে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। আর এমন আরও রোমাঞ্চকর ইতিহাসের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।